ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। আমাকে একটু প্লিজ কাইন্ডলি সবাই জানাবেন যে আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? কারণ আমি নিজেই আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছি না। যদি সবকিছু ঠিক মতো আপনারা শুনতে পান তাহলে অবশ্যই আমাদের জানাবেন। ঘড়িতে সময় রাত ১২টা এই মুহূর্তে। অর্থাৎ আমরা বুধবার থেকে বৃহস্পতিবারের দিকে চলে গেলাম এবং এই মুহূর্তে আপনাদের সাথে আমি হাজির হয়েছি যেখানে ভূতের ভয় খাগড়াছড়ির ভিক্ষু নামে একটি বিশেষ ঘটনা। এবং আজকের যে ঘটনা, সেই ঘটনা দুটি পাহাড়ি অঞ্চলের এবং এই ঘটনার মধ্যে অসম্ভব কিছু বিষয় রয়েছে। যেমন এইখানে আপনারা পরিচিত হবেন অশরীরীর রাজার সাথে এবং এখানে আপনারা পরিচিত হবেন একজন ভিক্ষুর সাথে, যিনি অদ্ভুতভাবে একটা সমস্যা থেকে মুক্ত করবেন একজনকে, যার নাম হিজিন চাকমা। তো একটা বিশেষ ধরনের ঘটনা এবং এই ঘটনাগুলো আপনারা সবসময়ই পছন্দ করেন এবং ঘটনাটা লিখেছেনও যিনি, তিনি খুব চমৎকারভাবে গুছিয়ে লিখতে পেরেছেন বলেই আমার বিশ্বাস। আর আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরও অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ঘটনায়। তবে তার আগে একটু জেনে নিই যে আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি যে সাউন্ড ঠিক আছে, তার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে কিনা এটা আমি এখনো বুঝতে পারছি না। আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও শুনতে পাচ্ছেন। যদি শুনতে না পান তাহলে আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আপনারা কমেন্টে লিখুন এই ঘটনাটি কেমন লাগছে এবং এই ঘটনা সম্পর্কে আপনাদের যা কিছু মন্তব্য সেটাও আপনারা চাইলে করতে পারেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব। আর এখন এই মুহূর্তে আমরা যে ঘটনাটি প্রচার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই যে আজকের যে শিরোনামেই রয়েছে, যেখানে ভূতের ভয়ে খাগড়াছড়ির ভিক্ষু, সেটা দিয়ে শুরু করবো আমাদের আজকের আয়োজন। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আপনারা সবাই চেয়েছিলেন আমরা যেন সেই পুরনো সময়ের মতো আবারও ভূত.com-এ আমাদের অতিথিদের আমন্ত্রণ জানাই। কিন্তু আমাদের রেগুলার যে শোয়ের ফরম্যাট, সেখানে পরিবর্তন আনতে চাইনি আমরা। তাই অন্য একটা দিন বেছে নিই। প্রথমে সপ্তাহের মাঝামাঝি, তারপরে রবিবার। আমরা হয়তো আবারও সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবারে ফিরে যাব। আজকে একটা চমৎকার ঘটনা আপনাদের শোনাতে চাই। আশা করছি ভালো লাগবে। 2011 সাল থেকে ভূত FM শুনছি আর 2023 সাল থেকে ভূত.com শুনছি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করার, কিন্তু কোনোদিন সেটা করতে পারিনি। আজ সেটাই করলাম। আমার কাছে অনেক ঘটনা আছে, যার মধ্যে প্রথমে আমার নিজের অভিজ্ঞতার ঘটনা দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ আপনি আমাদের আরও কিছু ঘটনা শেয়ার করবেন। যদি আমার এই ঘটনা অন এয়ারে যায় দয়া করে আমাকে জানাবেন। জনসন রোডের রাত, 2017 সালের রোজার ঈদের রাত। চাঁদ রাতের বারবিকিউ, বন্ধুদের হাসি ঠাট্টা আর রাত জাগার পরিকল্পনা, সবকিছু মিলিয়ে মুড ছিল জমজমাট। আমার জন্মস্থান মুন্সিগঞ্জ আর ঈদের সময় সবসময় সেখানেই কাটাই। সেদিনও আমরা 9 বন্ধু জড়ো হয়েছিলাম। কয়েক মাস আগে আমরা সবাই একসাথে মোটরবাইক কিনেছিলাম, তাই রাতের আড্ডা শেষ করে বেরিয়ে পড়লাম নাইট রাইডে। সময় তখন রাত 2টা। বাইক মোট 4টা, রিয়াজ, আফ্রিদি, নিলয়, আমি। প্রথমে সবাই বাইকে তেল ভরে নিলাম। প্রায় 2:30 বাজে আমরা তখন ঠিক করলাম মাওয়া যাব। মুন্সিগঞ্জ সদর থেকে মাওয়া যেতে বাইকে 1.5 ঘন্টা লাগে। যেহেতু কোনো নির্দিষ্ট রাস্তা ঠিক ছিল না, যেটা ভালো লাগবে সেটাই ধরবো, এটাই ছিল প্ল্যান। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর একজন প্রস্তাব দিল, চলো জনসন রোড দিয়ে যাই, মজা হবে। জনসন রোড যারা চেনেন তারা জানেন জায়গাটা কত সুন্দর অথচ নির্জন। দুই পাশে বড় বড় গাছ, চারপাশে নিস্তব্ধতা আর দূরে দূরে অল্প কিছু ঘরবাড়ি। লোকজন বলে রাতের বেলা এখানে কেউ আসে না, ডাকাতি হয়, অদ্ভুত সব ঘটনা ঘটে। কিন্তু সেদিন আমাদের কারো মাথায় ভয় ছিল না, ছিল শুধু রোমাঞ্চ।
আমরা একে একে বাইক চালিয়ে এগোতে লাগলাম। আমি ছিলাম সবচেয়ে পেছনে। গতি ছিল 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার। প্রায় 10 মিনিট যাওয়ার পর আমার সামনে, অর্থাৎ আমার চোখের সামনে কিছু একটা পড়ল। রাস্তার মাঝখানে একটা মরা কুকুর পড়ে আছে, মাথা আর শরীর আলাদা। দেখে মনে হলো আমার কোনো বন্ধু হয়তো ভুল করে কুকুরের ওপরে বাইক চালিয়ে চলে গেছে। আমি কুকুরটার পাশ কাটিয়ে গেলাম, কিন্তু হঠাৎ চোখ গেল রাস্তার পাশে একটা গাছের দিকে। সেখানে আমি দেখলাম একজন মানুষের মতো কিছু একটা, কিন্তু সম্পূর্ণ কালো, চুল এলোমেলো, গায়ে ময়লা ছেঁড়া কাপড় আর চোখ অদ্ভুত লালচে সাদা। মুহূর্তের মধ্যে গায়ের লোম খাড়া হয়ে গেল। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে আমি স্পিড বাড়ালাম, যত দ্রুত সম্ভব বন্ধুদের ধরে ফেললাম। তাদের শুধু বললাম, চলো এখনই বের হতে হবে। মামা পৌঁছানোর পর দেখি সবাই অস্বাভাবিক চুপ। কিছুক্ষণ পর একজন ফিসফিস করে বলল, তুই কি দেখেছিস? তখন বুঝলাম শুধু আমি না, আমরা সবাই কিছু না কিছু দেখেছি, কিন্তু প্রত্যেকের দেখা জিনিস আলাদা। প্রথম বাইক রিয়াজের, দোস্ত। আমি দেখেছিলাম কুকুরটা পিষে গেছে, শরীরটা অর্ধেক চ্যাপ্টা। দ্বিতীয় বাইক আফ্রিদি। না, আমার কাছে কুকুরটা একদম ঠিক ছিল, আমাদের দেখে ডাকছিল। তৃতীয় বাইক নিলয়। আমার চোখে যা পড়ল তাতে কুকুরটার মৃতদেহের পাশে একটা কালো মানুষ মাংস খাচ্ছিল। আমি আমার বন্ধুর পেছনে বসা, দুজনেই একই জিনিস দেখেছি, গাছের পাশে দাঁড়িয়ে থাকা সেই কালো লাল সাদা চোখের মানুষটাকে। আমরা সব সময় রাইডের সময় সেফটি ডিস্টেন্স রাখি, তাই একে অপরের হেডলাইট সরাসরি সামনে পড়ে না। কিন্তু তবুও 9 জন মানুষ, 4টা বাইকে, একটা জায়গায় গিয়ে 4 রকমের ভিন্ন দৃশ্য দেখা, এটা কি করে সম্ভব? ফজরের আজানের আগে আমরা অন্য রাস্তা দিয়ে ফিরে এলাম। সেই রাতের পর আমরা কেউ এই ঘটনা কাউকে বলিনি। শুধু মনে হয় ওটা কি ভুল ছিল, ভুল দেখা, নাকি আমাদের সবার জন্য অদ্ভুত কোনো বার্তা। আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমা করবেন। ঘটনাটি 100% সত্যি। বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার। সাকিব শাহরিয়ার, মহাখালী, ঢাকা। তো সাকিব শাহরিয়ার, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ঘটনার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে একটা কুকুর সে মৃত অবস্থায় রাস্তায় পড়ে আছে। এটা দেখাটা অস্বাভাবিক কোনো ঘটনা না, কিন্তু 4টা বাইকে 9 জন মানুষ এবং 4 রকম দৃশ্যের সৃষ্টি হওয়া, এইটাই এই ঘটনার সবচেয়ে রহস্যময় অংশ। আমার মনে হয় যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আপনারা সবাই চেয়েছিলেন আমরা যেন সেই পুরনো সময়ের মতো আবারও ভূত.com-এ আমাদের অতিথিদের আমন্ত্রণ জানাই, কিন্তু আমাদের রেগুলার যে শোয়ের ফরম্যাট সেখানে পরিবর্তন আনতে চাইনি আমরা। তাই অন্য একটা দিন বেছে নিই। প্রথমে সপ্তাহের মাঝামাঝি, তারপরে রবিবার। আমরা হয়তো আবারও সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবারে ফিরে যাব। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:09। আমরা যে ঘটনাটি প্রচার করেছিলাম সেই ঘটনাটি আসলে যেটা প্রচার করতে চেয়েছিলাম সেটি নয়, অন্য একটি ঘটনা আমরা পড়ে ফেলেছি। সো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে এখন ভিক্ষুর যে ঘটনা, আজকে যে শিরোনাম, সেই শিরোনামটা আমরা আপনাদের পড়ে শোনাতে চাই। চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ঘটনা। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। আজকে বেশ কিছু ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। কেমন হয় যদি শুরু করি পার্বত্য চট্টগ্রাম দিয়ে? চলুন শুরু করা যাক। নমস্কার রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং আপনি সর্বদা ভালোর তলেই থাকেন। আমি আজ একটি ইমেল পাঠাচ্ছি যেটি আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামের একটি জেলা খাগড়াছড়ি জেলার একটি ঘটনা। আসলে এটি আমার প্রথম ইমেল, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নাম হিজিং চাকমা। আমি খাগড়াছড়ি সদরের একটি এলাকায় থাকি। নিরাপত্তার স্বার্থে আমি এলাকার নাম এবং আমার নাম গোপন রাখার অনুরোধ করছি। এলাকার নাম তারপর তিনি উল্লেখ করেছেন, যেটি আমি উল্লেখ করছি না। এরপর তিনি লিখছেন যে তিনি রেগুলার আমাদের শো শোনেন এবং আজকে সিদ্ধান্ত নিয়েছেন পাহাড়ের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। তারপরে তিনি লিখছেন, আপনারা সবাই জানেন দেশের দক্ষিণ পূর্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা অবস্থিত। নয়নাভিরাম পাহাড় শৈলী আর প্রাকৃতিক কারুকার্যে পরিপূর্ণ একটি সুন্দর জেলা। সেই জেলা সদরের একটি এলাকায় আমার জন্ম এবং বসবাস। এখনকার যে খাগড়াছড়ি ঠিক 9 থেকে 10 বছর আগে তা এরকম ছিল না। আজকাল সাজেক কিংবা পর্যটনের জন্য জেলাটি উন্নত হলেও আগে একটা গ্রাম্য গ্রাম্য ভাব ছিল। ঘটনাটি ঘটে ঠিক তখন 10 বছর আগে। আমি ক্লাস 9-এ পড়ি। আমার তখন বেশ একটা আরামসে জীবন কেটে যাচ্ছিল, আমার বাবা মা, ছোট ভাই আর প্রতিবেশীদের নিয়ে। তবে আমাদের এলাকায় একটি প্রবাদ আছে, এলাকায় একজন মারা গেলে সাথে আরও 3 জনের মারা যাওয়া নিশ্চিত। প্রায় এরকম হতো এলাকায়। একবার ঠিক এরকম হলো। আমাদের পাশের বাসার একজন বৃদ্ধ মহিলা মারা গেলেন। যথারীতি আমাদের চাকমা নিয়ম অনুসারে সকল পরিবার পরিজন না আসা পর্যন্ত মৃত ব্যক্তিকে এক রাত রাখা হয় এবং গ্রামের সকল মোড়ল এবং যুবকরা মিলে পাহারা দেয়। বিভিন্ন কীর্তন, ভোজন কিংবা তাস, লুডু ইত্যাদি খেলে। বাড়ির মহিলারা চা, বিস্কিট, সিগারেট নিয়ে আপ্যায়ন করে যারা থাকে তাদের। তেমনি সেদিনও নিয়ম অনুসারে এক রাত থাকা হয় আমাদের পাশের সেই মৃত মহিলাকে দেখার জন্য। আমিও সেদিন গিয়েছিলাম সামাজিকতা রক্ষার স্বার্থে। গিয়ে দেখি মৃত মহিলাটিকে একটি কক্ষে মশারি দিয়ে কাপড় মুড়িয়ে বৌদ্ধ গীত বাজানো হচ্ছে। যেহেতু আমরা চাকমা, আমরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। যাক সে কথা। সেই রুমে আরও কয়েকজন বয়স্ক লোক বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। নিয়ম অনুযায়ী মৃত বৃদ্ধ মহিলা সম্পর্কে আমার দাদি তার শবের পাশে বসে ওনার আত্মার সঙ্গতি কামনা করছিলাম। বাইরে তখন তাসের আসর বসেছে। আমি তাস খেলা বুঝি না, তাই সেখানে না গিয়ে বাড়ির উঠোনের এক পাশে গিয়ে দাঁড়িয়ে দেখছিলাম। উঠোনের সেই পাশে মরদেহকে দাহ করার জন্য কফিন সাজানোর জিনিসপত্র রাখা হয়েছিল। জায়গাটি ছিল একটু অন্ধকারাচ্ছন্ন। এভাবে প্রায় 1টা বেজে গেল। হঠাৎ পেছনে শব্দ হতেই খেয়াল করলাম একটি ছোট বাচ্চা কফিনের জিনিসপত্র নিয়ে খেলছে। বাচ্চাটি আমার পরিচিত এক দিদির ছেলের মতো লাগলো, তাই তার কাছে যেতে চাইলাম। দেখলাম ছেলেটি আমাকে দেখে বেশ হাসছে আর কফিনের যেখানে মৃতদেহকে শোয়ানো হয় সেই বাক্সে শুয়ে পড়েছে। আমি তাড়াহুড়ো করে কাছে যেতেই দেখলাম সেই বাক্স পুরো খালি, যা দেখে আমার চোখে মুখে এক রহস্যের ভাঁজ পড়ে। মনে মনে ভাবছি, কি হলো? এই তো দেখলাম ছেলেটাকে, এই তো এখনই শুয়েছিল, হঠাৎ কোথায় উধাও হলো? এভাবে অনেক চিন্তা করে ভাবলাম হয়তো চোখের অগোচরে অন্ধকারে কোথাও চলে গিয়েছে। বাড়ির মূল উঠোনে তখন হই হুল্লোড়, সবাই মেতেছে তাসের আড্ডায়। তাই আর বাড়তি চিন্তা না করে রান্নাঘরে চলে এলাম। সেখানে গিয়ে দেখি দিদি চা আপ্যায়নে ব্যস্ত। তাই ওনাকে দেখে 1 কাপ চা নিয়ে ঘটনা খুলে বলি। উনি শুনে চক্ষু চড়ক গাছ করে বললেন, আমার ছেলে তো ওর বাবার সাথে মামার বাড়ি গেছে আজকে। এইটা শোনার পর আমি নিজে নিজে আবার গভীর চিন্তায় পড়ে গেলাম। ওই ছেলেটি
এই দিদিরই। আসলে ছোটবেলা থেকেই আমি বৈজ্ঞানিক এবং চোখের দেখাকেই বিশ্বাস করতাম। তবে আমার প্যারানরমাল নিয়ে আগ্রহ ছিল কারণ আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক অতৃপ্ত আত্মা কিংবা পাপিষ্ঠ আত্মারা শুনেছি ঘুরে বেড়ায় মুক্তির আশায়। এমন ঘটনার মুখোমুখি এই প্রথম, তাই একটু চিন্তিত ছিলাম, তবে ভয়টা কাজ করেনি। যাই হোক, ঘটনায় ফিরি। আমাকে অন্যমনস্ক দেখে সেই দিদি বলল, হিজিন, তোর মনে হয় আজ ঘুম পেয়েছে, তাই ভুলভাল দেখছিস। যা, বাড়িতে গিয়ে ঘুমিয়ে যা, আর মরা বাড়িতে থাকতে হবে না। আমিও মনে মনে তাই ভেবে চলে আসছিলাম, তবে মনে একটা কিন্তু কিন্তু ভাব চলছিলই। সেই বাসা থেকে আমার বাসায় আসতে লাগে 5 মিনিটের মতো। এবড়ো থেবড়ো ভাঙা পাকা রাস্তা তখন এলাকায়। বাড়ি আর সেই মরা বাড়ির মাঝখানে পড়ে একটি কাঁঠাল গাছ। চারিদিকের সকল অন্ধকার জমাট বেঁধে আছে। লোকমুখে শোনা যায় এইখানে নাকি গাছের 10টা বড় বড় ডালে 10টা অশরীরীর বাস। অনেকে সেই গাছের নিচে খারাপ কিছু দেখেছে। আমিও আমার মতো বাড়ি চলে আসছিলাম সেই গাছটার নিচ দিয়েই। হঠাৎ গাছের নিচে চলে আসতেই খেয়াল করে বুঝতে পারলাম আমার বেশ কয়েক কদম সামনে একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে, বাচ্চা আকৃতির। আমি ভাবলাম এত রাতে ঘুটঘুটে অন্ধকারে এই ছোট বাচ্চা কি করছে এখানে। তাই জিজ্ঞেস করার জন্য সামনে যেতেই দেখি আমি বাচ্চাটির কাছে যেতে পারছি না, এবং আমি আর সেই বাচ্চা ছেলেটি একই জায়গায় একই দূরত্বে আছি। হঠাৎ আমার মরা বাড়ির ছেলেটার কথা মনে উঠতেই শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে প্যারানরমাল কিছু একটা ঘটছে। তাই আর কিছু চিন্তা না করে আমি আমাদের ধর্মীয় ত্রিপিটক থেকে বিভিন্ন সূত্র, অনেকটা সূরার মতোই, সেগুলো পাঠ করতে শুরু করলাম। হঠাৎ দেখলাম অবয়বটি আর নেই। দেখেই আমি দৌড়ে চলে গেলাম বাড়িতে। বাড়ি গিয়েই তাড়াহুড়ো করে ঢুকে প্রথমে আমার প্রার্থনা শুরু করলাম। মোমবাতি জ্বালিয়ে ধর্মীয় নিয়মে বিভিন্ন পাঠ করে প্রার্থনা করে তারপর উঠলাম। এরই মধ্যে পরিবারের সবাই ঘিরে ধরেছে আমার হাবভাব দেখে। এরপর আমি তাদের সব ঘটনা খুলে বলতেই আমার মা আমাকে উনুনের ওইখান থেকে কয়লা এনে কপালে লেপ্টে দিয়ে শুয়ে থাকতে বললেন, আর বারবার করে কাল শ্মশানে যেতে মানা করলেন। তাই যথারীতি আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু সেদিন আমার ঘুম হলো না। তার পরের দিন প্রায় দুপুরে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে গোসল করে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বিকেল 4টার দিকে গেলাম এলাকার এক চায়ের দোকানে আড্ডা দিতে দিতে সন্ধে ঘনিয়ে আসে। সন্ধ্যা 7টার দিকে বের হয়ে দেখি রাতের আধার নেমেছে। তো সেই দোকান থেকে আমার বাসায় যেতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। মাঝখানে একটি সরু গলির পথ, যার দুই পাশেই বাঁশ আর গাছের বাগান। সেই গলির মুখে আসতেই দেখি পুরো গলি অন্ধকার, কোনো জনমানব নেই। তখন আমার মোবাইল ফোনও ছিল না। এক প্রকার আন্দাজ করে এগিয়ে গেলাম গলির মধ্য দিয়ে। যেতে যেতে হঠাৎ খেয়াল করলাম কেউ যেন আমার পেছন পেছন আসছে। আমি পেছন ফিরতেই দেখি কেউ নেই। তাই সামনে ফিরে আবারও চলতে শুরু করলাম। এই সময় গলির পাশে একটি তেঁতুল গাছের গোড়ায় দেখতে পেলাম সেই ভয়ঙ্কর দানবটাকে। দানবটার মাথা ছিল না, পুরো শরীর লোমে ভর্তি। আমি দেখে জ্ঞান হারানোর মতো অবস্থায়। ঠিক এমন সময় শুনতে পেলাম এলাকার বৌদ্ধ মন্দির থেকে ভেসে আসছে সন্ধ্যা প্রার্থনার সুর। দেখলাম দানবটা সেখানে আর নেই। শরীরের সমস্ত শক্তি জড়ো করে আমি বাড়ি পৌঁছালাম। গিয়েই সব ঘটনা খুলে বলতেই মা বকাঝকা করতে লাগলেন কেন বেলা থাকতেই বাড়ি আসেনি। যাই হোক, সেদিন রাতে আমার ভয়ানক জ্বর আসে। ঘুমের ঘোরে শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে আমাদের বাড়ির বেলগাছ তলা থেকে। এভাবে 2 দিন কেটে যায়। 3য় দিন আমার বাবাকে সেই ডাকের কথা বলতেই উনি এক ত্রিপুরা সম্প্রদায়ের ওঝার কাছে নিয়ে যান। ওঝা বলেন ওই গাছে খারাপ কিছু একটা বসবাস করে, যেটা আমার শরীর নিয়ে নিতে চাইছে। আমার বাবাকে বললেন যত দ্রুত সম্ভব ওই গাছ কেটে ফেলে ওইখানে একটা মুরগিকে বলি দিতে হবে। বাবা ওই দিনই
গাছটা কেটে ওঝাকে দিয়ে একটি মুরগি বলি দেওয়ালেন। এরপর আমি সুস্থ হয়ে উঠি। তবে ঘটনাটা এখানে শেষ হয়নি। সুস্থ হয়ে ওঠার 7 থেকে 8 দিন পর আমি একদিন প্রাইভেট শেষ করে রাত আনুমানিক 8টার দিকে বাসায় আসছি। প্রধান সড়ক থেকে সাইকেলে করে এলাকার একটি মাঠ পার হতেই আমি দেখি আগুনের শিখার মতো কিছু একটা জ্বলজ্বল করছে, অনেকটা শবদাহ করার মতো। আমি ভাবলাম শ্মশান ফেলে কোনো আপদ আবার মাঠে হয়তো শবদাহ করছে, কিন্তু কেন এমনটা করবে? এরকম ভাবতে ভাবতেই মাঠের পাশে দাঁড়িয়ে ব্যাপারটা দেখি। হঠাৎ খেয়াল করলাম এখানে আমি ছাড়া তো কোনো মানুষজন নেই। তাহলে কে করছে এই দাহ? তারপরে একটি ভয়ানক ঘটনা ঘটল। দেখলাম সেই অগ্নিকুণ্ড থেকে একটি মানুষ আকৃতির অবয়ব জ্বলন্ত দেহে উঠে আমার দিকে এগিয়ে আসছে। এই দেখে আমি আর এক মুহূর্ত দেরি না করে সাইকেলে বসে তীব্র বেগে যেতে লাগলাম বাড়ির দিকে। দেখছি সেই অবয়বটা জ্বলন্ত দেহে আমার পেছন পেছন আসছে। এরই মাঝে এলাকার একটি মুদি দোকানের কাছে আসতেই দেখি দোকানটি খোলা। দোকানের মালিককে আমি কাকা বলে ডাকতাম। আমি দোকানে গিয়ে কাকাকে সব বলতেই কাকা বাইরে এসে দেখলেন কিছুই নেই। তিনি এরপর দোকান বন্ধ করে আমাকে বাসায় পৌঁছে দেন। আমার আর কাকার মুখে সব কথা শুনে বাবা মার চোখ মুখে চিন্তার ভাঁজ পড়ে। বাবা আবার সেই ওঝার কাছে গেলেন। সেই ওঝা বাবাকে বললেন, এখন আর পরিস্থিতি আমার নাগালের মধ্যে নেই, অন্য কাউকে খুঁজতে হবে। বাবা নিরুপায় হয়ে এলাকার বৌদ্ধ মন্দিরের ভিক্ষু, যারা সংসার ধর্ম ত্যাগ করে গৌতম বুদ্ধের দেখানো মুক্তির পথে নিজেকে পরিচালিত করে, তাদের সব ঘটনা খুলে বললেন। উনি ধ্যান সাধনার মাধ্যমে অনেক কিছুই বলতে এবং করতে পারতেন। উনি বললেন, আমার উপর অশরীরী আত্মার এক পরিবারের নজর পড়েছে। ভিক্ষু বললেন, আগামী 4 দিন পর পূর্ণিমার দিন আমাদের বাসায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে। বললেন, আমি যেন কয়েকদিন মাছ আর কবুতর মুক্ত করে ছেড়ে দিই নদীতে আর খোলা আকাশে। তো ঠিক সেভাবে করতে শুরু করলাম। যেদিন থেকে এগুলো করতে শুরু করলাম সেদিন একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে এক নারী আমাকে বলছে, বাবা, আমি তোমার মায়ের মতো। তুমি যেই মাছ এবং কবুতর প্রতিদিন খাঁচা থেকে মুক্ত করে জীবন দান করছো, তা দেখে আমি খুব খুশি। তোমার সব বিপদ থেকে রক্ষার দায়িত্ব নিলাম যতদিন না তোমার অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বলে তিনি একটা সাদা ধপধপে হস্তির আকার ধারণ করে আমার সামনে দাঁড়িয়ে থাকলেন। স্বপ্নে আরো দেখলাম সেই সাদা হাতির সামনে অসংখ্য লাল লাল মশাল আকৃতির জিনিস নিয়ে কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তারা গর্জন করে উঠছে, কিন্তু হাতির সামনে আসতে পারছে না। এইভাবেই 4 দিন কেটে গেল। একটি কথা বলে রাখি, ওই 4 দিনের 3য় দিনে দেখতে পেলাম 3টি কাক আমাদের উঠোনে মরে পড়ে আছে। সেই কাকগুলোকে যেন কেউ পা দিয়ে পিষে পিষে মেরেছে। যাক, অনুষ্ঠানের দিনের কথায় আসি। সেদিন সেই বৌদ্ধ ভিক্ষু আসলেই তার সাথে করে 5 জন অর্থাৎ মোট 6 জনকে নিয়ে আসলেন। এসেই আমাদের ধর্মীয় রীতিনীতি সম্পন্ন করলেন। দানশীল নিয়ে পরিবারের সবাইকে জড়ো হতে বললেন। তারপর একটি মোমবাতি জ্বালিয়ে 3টি সদ্য ফোটা জবা ফুল সামনে রেখে তারা বার্মিজ ভাষায় কম্মবাচা পাঠ করতে শুরু করলেন। এটি পাঠ করার উদ্দেশ্য হল, আমাদের ধর্মের মতে সকল যোগ্য অশরীরী রাজা হলেন ধন কুবের। সেই কুবেরের নিকট সেই খারাপ দেবতা কিংবা অশরীরীদের জন্য প্রার্থনা করা, যাতে লোকালয় ছেড়ে তারা দূরে কোথাও চলে যায়, কারো ক্ষতি না করে। তারপর পাঠ করার এক পর্যায়ে এমন হলো, আমাদের বাড়ির বাইরে তীব্র বাতাস বইছে, যেন ঘর সহ উড়িয়ে নিয়ে যাবে। এরই মধ্যে ভিক্ষুরা অনবরত পাঠ করছেন। বাড়ির বাইরে যাওয়া নিষেধ। পাঠ শেষ হতেই দেখি জবা ফুল 3টি শুকিয়ে কাঠ হয়ে গেছে। এরপর এলাকার সেই বৌদ্ধ ভিক্ষু বললেন, সেই খারাপ অশরীররা এলাকার বাইরে চলে গিয়েছে, দূরের কোনো জায়গায় কুবেরের কোনো ধন পাহারায় নিয়োজিত হয়েছে তারা, এবং তারা আর কাউকে কোনো দিন ক্ষতি করতে পারবে না। তারপর তিনি 1 গ্লাস পানি পড়া খেতে দিলেন আমাকে। সবশেষে ভিক্ষুরা চলে যেতে আমি
বাইরে যেতে উঠোনের দিকে এগোলাম এবং দেখলাম 7টা কাক আর 5টা সাপ পড়ে আছে, যেন কেউ পিষে মেরেছে তাদের। এটি দেখে সেই ভিক্ষুরা বললেন, এরা হচ্ছে সেই খারাপ সত্তা যারা কুবেরের আদেশ অমান্য করে তোমার ক্ষতি করতে চেয়েছিল। তাদেরকে কুবেরের অধীনে থাকা সৎ নিষ্ঠাবান দেবতারা মেরে ফেলেছে। এটা শুনে আমার স্বপ্নের হাতির কথা মনে আসলো। সে হচ্ছে এক নারী যে কুবেরের অধীনে থাকে। তোমার বাবার মুখে সেদিন কথাগুলো শুনে আমি তাকে আহ্বান করি এবং তোমাকে রক্ষা করতে বলি। তার সাহায্য নিতে প্রাণীদের জীবন দান করতে হয়, তাই তোমাকে মাছ এবং কবুতর ছেড়ে দিতে বলেছিলাম। এখন তো ঝামেলা শেষ, তবে তুমি যদি চাও তবে মাঝে মাঝে পূর্ণিমা অমাবস্যার রাতে এই কাজগুলো করতে পারো, বললেন সেই ভিক্ষু আমার সব কথা স্বপ্নের কথা শোনার পর। এই বলে তারা চলে গেলেন। এরপর আমার সাথে আর খারাপ কিছু হয়নি। এক পূর্ণিমার রাতে সেই হাতি স্বপ্নে এসে বলেছিল যদি কোনো বিপদে পড়ি তাকে যেন স্মরণ করি। আমিও এখনো সাধ্যমতো মাছ, কবুতর, বন্য প্রাণীদের মুক্ত করে দেই। এই ছিল ঘটনা, লিখেছেন হিজিন চাকমা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম অন্যরকম একটা ঘটনা আমাদেরকে উপহার দেবার জন্য। আশা করছি যারা শুনেছেন তাদের সবারই ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আরও একটা ঘটনা রয়েছে, সেটাও এমন একটা জায়গায় যে জায়গাটা আসলে সমতল না, কিন্তু কোন জায়গা সেটা যিনি লিখেছেন তিনি জানাননি বলে আমিও বলতে পারছি না। সেটা আমরা শোনাবো, তবে তার আগে আমাদের সঙ্গে জয়েন করেছেন প্রত্যয় হাবিব অর্ক, এবং তার সাথে আমরা একটু কথা বলবো। অর্ক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে ক্লিয়ারলি? জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম অর্ক। আপনি চমৎকার ঘটনা পাঠান এবং আজকে আপনি সরাসরি আমাদের সাথে হাজির হয়েছেন আমাদের স্টুডিওতে ঘটনা শোনানোর জন্য। সেজন্য প্রথমে আপনাকে স্বাগত জানাই ভূত.com এর পক্ষ থেকে। ঘড়িতে সময় রাত 12:27। সুতরাং আমরা বেশ কিছু কমেন্ট দেখতে পেয়েছি। যে কমেন্টগুলো আমাদের ভালো লাগছে সেগুলো আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন। সুতরাং আমরা সময় পেলে ডেফিনেটলি সেই কমেন্টগুলো পড়বো এবং অ্যান্সার করবো। তার আগে অর্ক, আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনার ঘটনাটি শোনানোর জন্য, যদি কাইন্ডলি আমাদের শোনাতেন আপনার ঘটনাটি। ধন্যবাদ। তো আমি আমার ঘটনাটা শুরু করছি। আমি গাইবান্ধা জেলার মহিমাগঞ্জে থাকি। আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা মূলত আমার এবং আমার বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা করোনাকালীন সময়ে। তো এই সময়টাতে যখন আমি বসেছিলাম, আমি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা কোর্স করতেছিলাম। তো এই সময়টা হয়েছিল কি, কোর্সের বাইরে দেখা যেত যে মানে আমার এটা ছিল সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা কোর্স। আমি ডার্ক ওয়েবের একটা অ্যাক্সেস পাই এক সময়, এবং যার থ্রুতে ব্ল্যাক ম্যাজিকের সাথে আমি ফার্স্টে পৃষ্ঠে জড়িয়ে যাই। আমি যে ব্ল্যাক ম্যাজিক করেছি এমন না, বাট ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমি অনেক ডিটেলসে একটা ধারণা পাই। আর এটার কারণে আমি বেশ কিছু সোর্স থেকে কিছু অডিও ক্লিপ পাই। তো এই অডিও ক্লিপগুলো আমি একদিন আমার রুমে বাজাচ্ছিলাম। তো ওই দিন কিছুই হয় নাই, বাট পরের দিন আমার আপু এসে বললো যে অর্ক, কে যেন আমাদের বাসায় আসছে এবং প্রতিদিন আমার কানে কানে ফিস ফিস করে কিছু একটা বলে যায়। এটা কি ভাষা আমি জানি না, আরবির মতো শোনা যায়, কখনো উর্দুর মতো শোনা যায়, কিন্তু এক্সাক্ট কোন ল্যাঙ্গুয়েজ এটা আমি বলতে পারছি না। তো আমি অ্যাকচুয়ালি অবাক হই, এবং এই ব্যাপারটা নিয়ে আমি ডার্ক ওয়েবে একজনের সঙ্গে শেয়ার করি। তো উনি বললো যে তুমি যেটা বাজাচ্ছ, যে অডিও ক্লিপ গুলো, এটার কারণে কিছু রাশি আছে, এই শুধু তাদের উপরে প্রভাব ফেলে, বাট এটা তোমার উপর ফেলছে না। কিন্তু আমি উনি বললো যে এটা তুমি আর বাজাও না এই অডিও ক্লিপ গুলো, কারণ এটাতে অনেক প্রবলেম হইতে পারে তোমার ফ্যামিলিতে।
বাট আমি ওনার কথা না শুনে আমি কন্টিনিউ বাজাই যে কি আমার কিছু হয় কি না, কারণ আমার বোনের সাথে হচ্ছে আমার আমার নিজের একটা এক্সপিরিয়েন্স করা দরকার। তো এরপরে আমার আপু পরের দিনও বললো যে ওর কমিটিং প্রবলেম হচ্ছে, তুমি যেটা করছো এটা ঠিক না। বাট আমি এটা ওর কথা না শুনে এরপরেও কন্টিনিউ করতে থাকি। এরপর ঘটনার পঞ্চম দিনের মাথায় আমি একদিন সম্ভবত রাত 3টা হবে, আমি সময় নিয়ে ল্যাপটপটা অফ করে আমি শুয়ে পড়ি এবং আমার রুমের দরজাটা লক করেই শুই। তো ঘুমের আগে আগে আমার একটা যখন তন্দ্রাটা চলে আসে, ওই সময় আমি খেয়াল করি আমার আপু আমার রুমে এবং একটা খুব ভয়ঙ্কর চেহারা নিয়ে আছে, যেটা মানে কল্পনা করা যায় না, একটা খুবই ভয়ঙ্কর চেহারা, এটা আমি বর্ণনা করতে পারবো না। তো আমি প্রথমে খুব ভয় পাই এবং ওকে বলছি যে তুই এখানে কেন, বাট ও কিছু না বলে হুট করে একদম এসে আমার গলা চেপে ধরে এবং একটা ফাইট হয় আমাদের মাঝখানে। বাট আমি শরীরে একেবারেই শক্তি পাচ্ছিলাম না, বাট ওর সাথে একটা ফাইট হচ্ছে আমার, এবং একটা সময় ও আমার পায়ে জোরে একটা কামড় দেয়। এই সময় আমি চিল্লে উঠি। এর কিছুক্ষণ পরে হচ্ছে মাগরিবের আজান দেয়, তারপরে ওটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। বাট আমি তারপরে বের হয়ে সরাসরি আমার আপুর রুমে যাই, গিয়ে দেখি যে ও ঘুমাচ্ছে। এরপরে আমি ওকে যে ডেকে তুলি এবং সবকিছু খুলে বলি। তো ও ভয় পায়, ও বলছে আমি ঘুমাইতেছিলাম, আমি তো তোর রুমে যাইনি। তো আমি বুঝতে পারি এবং আমরা পরের দিনই সকালে একটা হুজুরের কাছে যাই এবং হুজুরকে সবকিছু খুলে বলি। তো উনি তো বললো যে তুমি যেটা করছো এটা তো একেবারে ঠিক করো নাই, এবং তোমার বোনের যে রাশি এবং জন্ম লগ্ন থেকে কিছু সমস্যা আছে তোমার বোনের উপর। আর ওই জিনিসটা আসলে তোমার উপর রেগে গিয়েছিল। মানে প্রতিদিন ওকে তোমরা ডাকতেছিল, কিন্তু ও এসে কিন্তু তোমার বোনকে বারবার স্বপ্ন দেখাচ্ছিল, হয়তো তোমার বোন ভুলে গেছে যে কেন আমাকে ডাকছিস কিন্তু কিছু করছিস না, যে কারণে ও তোমার বোনের রূপ নিয়ে হচ্ছে তোমার রূপকে অ্যাটাক করেছে। আর বুঝতে পেরেছি। এরপরে উনি আমাকে কিছু অ্যাসাইনমেন্ট দেয়, যেগুলোর কারণে এই অ্যাসাইনমেন্ট গুলো করার ফলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হয়নি। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। না, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই প্রত্যয়। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনি থাকেন মহিমাগঞ্জে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে মহিমাগঞ্জের সবচেয়ে বিখ্যাত বা প্রচলিত ঘটনা, ভয়ের ঘটনা কোনটি? যেটি মানুষের মুখে, মুখে ফেরে এবং সবাই জানে। থাকে না যে একটা জায়গায় একটা অভিশপ্ত পুকুর থাকে, একটা জায়গায় একটা অভিশপ্ত গাছ থাকে, একটা জায়গায় একটা অভিশপ্ত বাড়ি থাকে। এরকম মহিমাগঞ্জে সবচেয়ে প্রচলিত যে স্টোরিটা সেটা আমাদের একটু বলবেন, সেটা কি? আচ্ছা, এই স্টোরিটা আমি এর আগে একদিন বুক.com শেয়ার করেছি এবং আমার প্রথম শেয়ার করা স্টোরি। তারপরে আমি আজকে ছোট করে রিপিট করছি। এইটা দেওয়ানতলাতে ঘটে। মহিমাগঞ্জের যে বাঙ্গালী নদী আছে, বাঙ্গালী নদীর তীরে দেওয়ানতলা ঘাট, এইখানকার একটা স্টোরি। এখানে যে সুইচ গেটটা আছে, তো সুইচ গেটের ওখানে উজ্জ্বল নামে এক ভাইয়ের বাড়ি ছিল। এটা 2007 সালের ঘটনা। এবং একদিন ওনারা কয়েকজন বন্ধু মিলে ওইখানে গোসল করতেছিল বাঙালি নদীতে। তো গোসল করার শেষে সবাই উঠে আসলেও উজ্জ্বলকে হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না। উজ্জ্বল ভাইকে আর হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না। তো এরপর অনেক খোঁজাখুঁজি করা হয়, পাওয়া যায় না। ডুবুরি আসে। তো ডুবুরি যাই প্রথমে কিছু না পেলেও পরবর্তীতে আরেকবার লাস্টবার যখন উনি ডুব দেয়, তখন হচ্ছে উনি পানির নিচে হঠাৎ করে একটা মন্দির আবিষ্কার করেন। এবং এটা নিশ্চয়ই আমাদের যারা ছিলেন সেই সময় বা এখনো শুনেছেন এবং অনেকে হয়তো শুনেছেন যে একটা মন্দির আবিষ্কার করে। তার মানে আপনাদের এই যে আপনি যে নদীটির কথা বলছেন, বাঙালি নদী, এটিকে নিয়েই সবচাইতে প্রচলিত ঘটনা মানুষের মুখে মুখে ফেলে, বললাম। আচ্ছা, আর এমনিতে আর কোনো এরকম ভয়ঙ্কর জায়গা আপনাদের ওখানে আছে যে একটা ভয়ঙ্কর গাছ, একটা ভয়ঙ্কর পুকুর, যেমন নদীর কথা আপনি বললেন, আপনাদের এলাকায় এরকম আর কোনো কিছু আছে কিনা? আচ্ছা, আর একটা আছে বটতলা।
এই বটতলা নিয়েও আমি একটা স্টোরি শেয়ার করেছি কিছুদিন আগেই, হয়তো সেটাই আপনার শুনে থাকবেন। এইগুলো, হ্যাঁ, যেগুলো শুনেছে সেগুলো আর হ্যাঁ, repeat করার মাঝখানে। দরকার নাই। কিন্তু এই আহ, জায়গাগুলোই মূলত আপনাদের এলাকার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, রাইট? রাইট, রাইট। এবং আমার কাছে আচ্ছা, আরো কিছু স্টোরি আছে যেগুলো আমি পরবর্তীতে হয়তো ইমেইলের থ্রুতে শেয়ার করব, অবশ্যই। না না, অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্ক, আপনাকে আজকে আর কোনো ঘটনা ছিল বা আপনি কোনো কিছু বলতে চান আজকে আর? না, ধন্যবাদ সবাইকে আমার স্টোরিটা শোনার জন্য ধৈর্য সহকারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আমাদের এখানে অনেকেই কমেন্ট করছেন, এবং অর্ক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব শর্ট নোটিসে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদেরকে ঘটনা শেয়ার করতে আমাদের সাথে রাজি হয়েছেন। কারণ আমরা আসলে হুট করে আজকের শোটার প্ল্যান করি এবং সবাই নিশ্চয়ই আমাদের ফেসবুকের মাধ্যমে জানতেও পেরেছেন। আমরা এখন থেকে এই ধরনের শোগুলো মঙ্গলবারে করার চেষ্টা করব, কারণ রবিবারে ফার্স্ট ওয়ার্কিং ডের পরে অনেকেই অনেক টায়ার্ড থাকেন বা শুনতে চান না। তবে রবিবারে আমরা সামান্য কিছু আপনাদের জন্য রাখবো বা চেষ্টা করব রাখতে। সেটা যেহেতু আমরা শুরু করেছিলাম চলতে থাকবে, কিন্তু মঙ্গলবারে আমরা মূলত আপনাদের কাছে ফিরে ফিরে আসব। তো এই ছাড়াও আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কমেন্ট করছেন, কিন্তু কমেন্টগুলোর মধ্যে যে কমেন্টগুলো আসলে খুবই রিলেভেন্ট সেগুলো আমি পড়তে চাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক করেন ভাই, মানে কি ঠিক করতে বলেছেন? আমরা কিন্তু পুরনো ব্যাকগ্রাউন্ড মিউজিকই বাজাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন না? তাহলে বলবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে সমস্যা হচ্ছে। আমি ঠিক জানি না যে আপনি কি মিন করেছেন। আপনি যদি একটু বিস্তারিতভাবে বলেন তাহলে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। এছাড়াও আরও অনেকেই দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট করেছেন এবং কমেন্ট করে লিখছেন অনেক কিছুই। সাতক্ষীরা থেকে কেউ শুনছেন দেশ থেকে, কেউ শুনছেন দেশের বাইরে থেকে। আর এমডি আনিস লিখেছেন তার সাথে ঘটে যাওয়া ঘটনা রয়েছে, কিভাবে পাঠাবেও জানাবেন। আমি জানি যে এই প্রশ্ন আমাকে সারা জীবনই শুনতে হবে এবং এই প্রশ্নের উত্তর দিতে আমি সারা জীবনই প্রস্তুত। আপনি আমাদের ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনি জাস্ট ইমেইলে আপনি ঘটনাটি লিখবেন এবং তারপরে সেন্ড বাটনটি চাপ যদি আপনি প্রেস করেন তাহলে ঘটনাটি আমাদের কাছে চলে আসবে। ইটস ভেরি ইজি, আপনি ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় ইমেইলে, এবং অর্ক, আপনাকে শেষবারের মতন আজকের জন্য আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। শুরু করছি আরও একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি রিয়াজ বলছি, সিরাজগঞ্জ থেকে। পেশায় আমি একজন সেনা সদস্য। তো পেশাগত কারণে আমার পোস্টিং একটা সেনানিবাসেই ছিল। গোপনীয়তার রক্ষার জন্যই সেনানিবাসের নাম এবং বিশদভাবে তার বর্ণনা করতে পারছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বড় সেনানিবাস হিসেবে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু কর্মকাণ্ড এখান থেকেই পরিচালিত হয়েছিল। স্থানটি পাহাড়ি হওয়ায় বেশিরভাগ জায়গাতেই ছোট ছোট টিলা দৃশ্যমান। কালের বিবর্তনে বেশিরভাগ টিলা কেটে ফেলা হয়েছে, নানারকম অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তারপরেও কিছু জায়গায় এখনো এরকম টিলা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঘন গাছপালা আর নানা রকম পাহাড়ি লতাপাতায় আচ্ছাদিত টিলার পাশেই আমার ইউনিট। এরপর থেকেই বন জঙ্গল এবং টিলার শুরু। এভাবেই একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত এটি বিস্তৃত। ইউনিটের আশেপাশে এরকম গাছপালা এবং সবুজের সমারোহ দেখলে যে কারোরই ভালো লাগার কথা। যাই হোক, অনেক হয়েছে, এবার আসল ঘটনায় যাওয়া যাক। সময়কাল 2022-এর সেপ্টেম্বর মাসের কোনো একটা দিন। নিয়ম মাফিক আমি ওই দিন নাইট ডিউটিতে আছি। তো যথারীতি আমি প্রস্তুতি নিয়ে ডিউটির উদ্দেশ্যে বের হই। আমার ডিউটি রাত 12টা থেকে 2টা পর্যন্ত। ডিউটি পোস্টটা ছিল ইউনিটের একদম শেষ প্রান্তে, যেখান থেকে জঙ্গলের শুরু। যাই হোক, আমি আগের ডিউটি ম্যানকে চেঞ্জ করি এবং নিজে দাঁড়িয়ে যাই ডিউটিতে। দিনের বেলায় গরম পড়লেও রাতের দিকে ব্যাপারটা হয় ভিন্ন। রাত যত গভীর হয় ততই হালকা হালকা শীত অনুভব করি।
ডিউটির পোস্টের পাশে বিশাল আকৃতির এলইডি লাইট লাগানো ছিল বিধায় চারপাশ স্পষ্ট দেখা যাচ্ছিল। মাঝে মধ্যে একদল শেয়াল দৌড়ে এপার থেকে ওপারে চলে যাচ্ছিল। আবার পাচ্ছিলাম সজারুর ঝুমঝুম আওয়াজ। যদিও বিষয়গুলোতে আমি অভ্যস্ত। এভাবেই 1 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। তখন 1:10 মিনিট হঠাৎ আবহাওয়া গুমোট হয়ে যায়। পরিষ্কার আকাশে মেঘ আসে, সেই সাথে হালকা বাতাস। হঠাৎ বজ্রপাতের শব্দে বিদ্যুৎ চলে যায়। চোখের পলকে যেন সবকিছু অন্ধকারে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য যেন অন্ধ হয়ে গেলাম। হাতে থাকা টর্চের আলো জ্বালাতেই স্বস্তি পেলাম। জানি না কি কারণে জেনারেটরটাও চালু করেছিল কেউ। এরকম অবরুদ্ধ পরিবেশে হাতের টর্চটাকে অবলম্বন করে আমি আবার আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম। চারপাশ নিস্তব্ধ হাওয়ায় মাটিতে থাকা উড়োচঙ্গার শব্দটাও স্পষ্ট পাচ্ছিলাম। এভাবে কিছু সময় অতিবাহিত হয়। হঠাৎ করেই আমার কানে ধাক্কা লাগে একটি শব্দ। দুজন মানুষের ফিস ফিস করে বলা কথার আওয়াজ। কান খাড়া করে শব্দটা পর্যবেক্ষণ করলাম। খেয়াল করলাম ক্ষীণ থেকে আরও ক্ষীণ হচ্ছে শব্দটা, আস্তে আস্তে স্পষ্ট। শব্দ যেদিক দিয়ে আসছে সেটা নির্ণয় করার পর ওই দিকে টর্চের আলো জ্বালি। লাইট জ্বালানোর সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে যায়। টর্চের আলোয় ভালো করে পরখ করি, আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। শব্দ বন্ধ হওয়ায় আমি টর্চটা বন্ধ করি। মিনিট না বেরোতেই আবার সেই শব্দ। আমি এবার মুখ খুলে বলি, কে ওখানে, কে? সাথে সাথে শব্দ বন্ধ এবং আমার প্রশ্নের কোনো জবাব আসে না। এবার নিজে কয়েক পা এগিয়ে চেক করি, না, আশেপাশে কোনো মানুষ নেই। ভাবলাম এটা হয়তো প্রাণীর আওয়াজ। পাহাড়ে তো কত রকমের প্রাণী বাস করে। এভাবেই মনকে স্থির করলাম। হঠাৎ করেই আমার মনোযোগের বিঘ্ন ঘটে সেই ফিসফিস শব্দে। খেয়াল করলাম শব্দটা আসছে ডিউটি পোস্ট থেকে 120 মিটার দূরের মসজিদের বাম পাশের 45 ডিগ্রি কোণ হতে। বরাবরের নয়, এবার শব্দটি আস্তে আস্তে আমার দিকে আসছিল। আমি প্রচণ্ড রকমের রেগে যাই। তারপর গর্জন দিয়ে বলি, কে? এরপর পরই শব্দটা হারিয়ে যায়। আমি তখনই পাশের চেয়ারটায় বসি। মনে মনে চিন্তা করি, আচ্ছা, এদিকে তো আমি ছাড়া আর কারো থাকার কথা না, তবে শব্দটা আসছে কোত্থেকে? কে এরকম ফাজলামি করবে? হঠাৎ আমার চিন্তায় ছেদ পড়ে। কুকুর বিড়াল যখন হাড় কামড়ায় সেরকম একটা শব্দ শুনতে পাই পেছন থেকে। সাথে সাথে লাইট মারতেই শব্দটি হারিয়ে যায়। হঠাৎ করে আমার ঝিমুনির ভাব চলে আসে। বোতল থেকে পানি খেতে যাব, তখনই আবার সেই শব্দ। এবার ফিস ফিস শব্দটি শুধু নয়, সেই সাথে কর্মর শব্দ। যৌথভাবে একই শব্দ আসছে। তৎক্ষণাৎ সাহস সঞ্চার করে বলি, এসব আমার কান দিলে চলবে না। আমি পায়চারি শুরু করি। কোনো মতেই শব্দগুলো কমছে না, বরং তার মাত্রা বৃদ্ধিই পাচ্ছে। আমি পরিস্থিতি আঁচ করতে পেরে দোয়া কালাম পড়তে শুরু করি। হঠাৎ করেই শব্দের মাত্রা আরো বেড়ে যায়। মনে হয় শত শত শব্দ আমাকে কুণ্ডুলি পাকিয়ে ঘিরে ধরেছে, অনেকটা সৌরজগতের মতো। এবার আমি আয়তাল কুরসি পড়তে শুরু করি। কিছুতেই কিছু হচ্ছিল না। সিদ্ধান্ত নিলাম এখান থেকে আমাকে বের হতে হবে। এই ঘোরের মধ্যে আর থাকা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে আমি বের হই এবং 10 মিটার দূরত্বে চলে যাই। তারপর পোস্টের দিকে তাকাই। না, আমি কিছুই দেখতে পাইনি। সাথে নেই কোনো শব্দ। মিনিট খানেক পরে আমি আমার পোস্টের দিকে যাই। পোস্টের কাছাকাছি যেতেই ঘটে বিপত্তি। ওপর থেকে কে যেন বিশাল আকৃতির একটা ভারী বস্তু সাদৃশ্য ফেলল নিচে। আল্লাহর রহমতে সেটি আমার পাশেই পড়ল। শব্দের মাত্রার ওপর ওই বস্তুর আকার অবশ্যই অনুমান করা যায়। আমি এবার নিজের ওপর আস্থা রাখতে পারলাম না। আমি আবারও আগের জায়গাটায় ফিরে গেলাম। বলে রাখা ভালো যে আমার পোস্ট থেকে 100 মিটার দূরে আরেকটি পোস্ট ছিল। সেখানে 2 জন ডিউটিতে ছিলেন। একজন সিনিয়র দূর থেকে আমার এরকম মুভমেন্ট পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ তিনি আমার দিকে এগিয়ে আসেন এবং আমার এই মুভমেন্টের কারণ জানতে চান। আমি প্রথমে ওনাকে প্রশ্ন করি, একটু আগে উনি কোনো শব্দ পেয়েছেন কিনা। উনি না সূচক উত্তর দেন। এরপর আমি ওনাকে শুরু থেকে শেষ অবধি সব বলতে শুরু করি। এভাবে সবকিছু শুনে উনি অবাক হয়ে যান এবং আমাকে এসব বুঝতে না দিয়ে অভয় দিয়ে বলেন, হ্যাঁ কিছু না, পাহাড়ি জঙ্গল তো, তাই মাঝে মাঝে এরকম শব্দ শোনো। তারপর ঘটনাস্থলে ওনাকে নিয়ে যাই।
সেই পড়ন্ত বস্তুটা খুঁজে বের করার জন্য। পুরো পোস্ট এবং আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও আমরা কিছুই পাই না। তারপর বেশ কিছু সময় আমি ওনার সাথে কথা বলি। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার খণ্ডচিত্র। এরকম আরও কত ঘটনার সাক্ষী আমি। ঘটনাটি ভয়ের না হলেও বেশ রোমাঞ্চের সম্মুখীন হয়েছিলাম। আপনারা জানলে অবাক হবেন যে আমরা যারা এই প্রফেশনের সাথে জড়িত তাদের কাছে জিন, ভূত ইত্যাদির প্রভাব অনেকটাই অকার্যকর। পরিশেষে সবার সুস্থতা কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনাটি শেষ করেছেন। চমৎকার একটি ঘটনা, যদিও উনি বলছেন এটা ভয় না, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা অনেক ভয়ের। তিনি অনেক সাহসী মানুষ, খুবই স্বাভাবিক। তিনি সাহসী এবং সেই ভরসাতেই আমরা নিশ্চিন্তে ঘুমাই। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। ঘড়িতে সময় রাত 12টা বেজে 40 মিনিট। আমাদের বিদায় নেবার সময় চলে এসছে। তবে আজকে যারা অনেক মানুষ আজকে আসলে অনেকেই আমাকে আজকের এই শোটা শুনেছেন এবং ভালোবেসেই শুনেছেন বিশ্বাস রাখি। যারা শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি একটুও ভালো লাগে, আমরা ভুল করে প্রথম যে স্টোরিটা, সেই স্টোরিটা একটা ভুল স্টোরি করে ফেলেছি, সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট তারপর থেকে সবগুলো স্টোরি কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ। সুতরাং আপনারা যদি ভালো লেগে থাকে বা শুনে ভালো লেগে এতটুকু আনন্দ পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। লাইক বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। সেই আশা রেখেই আমরা শেষ করছি। যত বেশি আপনারা শেয়ার করবেন, যত বেশি মানুষ আমাদেরকে শুনবেন, তত বেশি আমরা আসলে আরও নতুন নতুন জিনিসপত্র নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রাত হয়ে যাচ্ছে, কালকে অফিসও রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, স্কুল রয়েছে। সুতরাং আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবারও শুক্রবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবারে। এছাড়া অন্যান্য দিনগুলোতেও বিভিন্ন আয়োজন রয়েছে, সেজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই হিট করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের আজকের মতন আজকের এই শো থেকে বিদায় নেব, কিন্তু ফিরে আসবো আবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।